যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালি গোর, রূপনগরের আমি রূপালি গোর, রূপনগরের আমি রূপালি গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। বিষয়টা সামলানো কঠিন হইতেছে। আর আপনার ওই যে ট্রানজিট রুট, ওটাও আমি খেয়াল রাখতেছি। না 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 না, পুলিশ কিছুই জানতে পারবো না। আমি চাই না এই ঘরটা বন্ধ হয়ে যাক। মানে ঘটনা শুধু দুই চেয়ারম্যানের মধ্যে ঝামেলা না, এর পিছনে অন্য খেলাও আছে। এখন মারুফের নিখোঁজ নিয়া 2 গ্রামের লোক উত্তেজিত। এখন যদি কেউ তোরে ভুল বুঝে, কেউ তোর নাম জড়ায়, তখন কি হইব একবার ভাবছোস? এইটা দেখ, এটা দেখছোস কি সুন্দর হয়েছে না? কি সুন্দর নিখুঁত কাজ। আর এই যে হলুদটার মাত্র আঁকা হয়েছে, এটা যখন সুতা দিয়ে কাজ হইব না, রং বেরঙের সুতা দিয়ে, ও কি যে রাম গাইছে, কি হইল না কিছুই বুঝি না। 3 দিন খালি পুলিশের আনাগোনা বাইরেই যাইতেছে। পুলিশ মারুফে হারাই গেছে না, এর লেগে হয়তো পুলিশের আনাগোনা বাড়ছে এখন। আরে না, আমি খেয়াল করছি আরো আগে থেকে পুলিশ এরকম যাওয়া আসা শুরু করছে। আম্মা, থানায় নতুন এসআই বিদ্যুৎ আইছে। লোকটা কিন্তু খারাপ না, খুব ভালো। যেমন ভালো তেমন স্মার্ট, আবার কিন্তু খুব সাদরেল অফিসার। আর তাছাড়া এই এলাকায় একটু নতুন আইছে দেখে একটু বেশি ঘোরাঘুরি করতেছে। তাছাড়া নয়ন ভাইয়ের কাছেও তো আসে একটু ইনফরমেশন নিতে, তাই না রে? ও খালি নয়ন ভাই না মা, ওই যে হ্যাকারু ভাইরাল, এদের সবার সাথে একটু ঘোরাঘুরি করে। অবশ্য আমাকেও এই জায়গাটাতে একটু বেশি ঘোরাঘুরি করে, মনে করে যদি ইনফরমেশন কিছু পায়। কি জানি তোরা যে কি কস, আমি কিছুই বুঝি না, তোরাই ভালো বুঝোস। কিন্তু পুলিশের নাম শুনলে আমার বুকের মধ্যে ধরপড়ানি উঠে যায়। আমার মনে হয় কে বোঝে পুলিশে কারে জানি দুইটা তুলে লয়ে গেল। ও মা, কারে জানি ধরে নিয়ে যাওয়ার জন্যই তো সে উৎপাইতা রয়েছে। এই কারে ধরে লয়ে যাইবো? সেটা তোমার সময় হইলেই বুঝতে পারবা, যখন দইরা নিয়ে যাবো তখন বুঝবা। তোরা কি কস, আমি তো কিছুই বুঝতেছি না। আরে মা, আমি মজা করতেছিলাম। আচ্ছা তুমি এত ভয় পাও কেন কত? আমি তো খালি তোমার একটু বাঁচায় দেখলাম। তোরা যে কি করস না, আমার লগে মজা করো, জানোস না আমি এমনি ভয় পাই। আচ্ছা আমি কাজগুলো শেষ করি, তোরা গল্প করতেছিলি তোর। ঠিক আছে। খুব বেশি বাড়াবাড়ি করতেছ জাপা। ওরে বাবা রে বাবা, বাড়াবাড়ি? আমি আবার কি করলাম? আমি সব বুঝি, তুই ইচ্ছে করে সব মার সামনে করতেছিস না। ও তাই নাকি? তাইলে তো ব্যাপারটা খুব সিরিয়াস। আপনি ফাইজলামি করিস না, আমি কিন্তু সিরিয়াস। দেখ টিয়া, তুই কিন্তু আমার সাথে বেশি চালাকি করবি না, তাইলে কিন্তু তোরে সত্যি সত্যি আমি পুলিশের কাছে ধরাই দিব। কি কইলা? হ্যাঁ, তারপর পুলিশের কাছে যখন ধরাই দিব, পুলিশ আইসা তোরে উঠাই নিয়ে যাইবো, তারপর জিজ্ঞাসাবাদ, কেস, রিমান্ড, কত সব। আপু তুমি কি আমার খুব বেশি বাড়াবাড়ি? পুলিশ আছে নাকি আবার? তোমার পুলিশ, তোমার মেয়ে আমারে মারতেছে। না না, তুমি কেন ভাই? আমি পারতেছিলাম না। দেখো দেখো, মিথ্যা কথা কইতেছে, দেখছো? আমার পাগল দিতে ভাইয়া, আমার সংসারটা আমার আগে তত হয়ে আসতেছে। আমি যে কত খুশি হয়েছি। 2 বোন ছোটবেলার মতো আবার শয়তানি করতেছিস না, পায়নামি করতেছ। দেখ খুশির মন দোকান। আচ্ছা তোর মার ভাই মা তোরে না আমার এটা কি? এই টিয়া, আমার এটা কি তুই বলে যা। বড় ভাই,
ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার বড় ভাই, এত রাইতে জরুরি তলব? নতুন কোনো কাজকর্ম আসছে তাই না? কাজ না? তোমার দিয়ে কোনো কাম হয় কও? কোনো কাজ হয়? যেটার মধ্যে তোমার রাখি এটাই তো ফেল মারো। তাহলে কি বড় ভাই খালি এই যে এমনি করে বকা দেওয়ার লেগে ডাকছেন? এই তুমি কি হাসির জিনিস পাইছো নাকি? হ্যাঁ, একদিকে সানার লস, আরেকদিকে মারুফ কিডন্যাপ। তুমি বুঝতেছো বাচ্চু চেয়ারম্যানের কাছে আমার কি অবস্থা? আমি কি চাপে আছি বুঝো তুমি? বুঝতেছি রুস্তম ভাই, পরিস্থিতি আসলেই খারাপ, কিন্তু বড় ভাই আমি কিন্তু চেষ্টার কমতি আছে না, আমি তো চেষ্টা করছিলাম বড় ভাই। চুপ থাকো, একদম চুপ। হ্যাঁ, চেষ্টা কম করে না। চেষ্টা আর ফল দুটো কি এক জিনিস নাকি? তুমি তো খালি চেষ্টাই করো, কোনো ফল তো দাও না। আচ্ছা ভাই, এবার আপনি ফুলও পাইবেন ফলও পাইবেন, খালি কোন আমার কি করা লাগবে? ভাবতাছি জি। নিজে কিছু করুন। এই গোলামিগিরি আর ভালো লাগে না, মানুষের জন্য করতে করতে জীবনটা শেষ। এবার নিজে ব্যবসা করুন। এই যে ভাই, এই যে এত দিনে আপনি আমার বড় ভাইয়ের মতো একটা কথা বলছেন, ব্যবসা হলো স্বাধীনতা, ব্যবসা হলো ঐতিহ্য, ব্যবসা হলো পুরুষের লিগে, ব্যবসাই হলো আসল। তবে ভাই, ব্যবসা করতে হলে একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, শুরুতেই কোনো রকম গলদ করা যাইব না। যদি একবার আপনি গলদ করে ফেলেন না, ওই গলদেই আপনার ব্যবসা গিল্লা খেয়া লাগবে। বুঝলাম না কি সব দার্শনিক কথাবার্তা করতেছো? হ্যাঁ, এগুলো বাদ দাও, আগের ডর ধরায়ও না। তার থেকে কও কিসের ব্যবসা করলে ভালো হইব? আচ্ছা, কাপড়ের ব্যবসা করলে কি ভালো হইব এটা কত? আমার মতে আপনি কিন্তু ওই যে মেয়ে মানুষের জামা কাপড়ের ব্যবসাটা দিতে পারেন। ব্যবসার ব্যবসা হইলো, আপনার ব্যবসার মধ্যে কিন্তু একটা এই যে রোমান্টিক ব্যাপার আছে, রোমান্সের মতো ব্যাপার। কি কও উল্টা পাল্টা? আমি কিছুই বুঝতেছি না, ব্যবসার মধ্যে আবার রোমান্স আইব কি হবে? আমি বুঝাই বলতেছি, মানে হয়েছে কি, আপনি যখন মেয়েদের জামা কাপড়ের দোকান দিবেন, তাহলে আপনার কাস্টমার কারা? মেয়েরা। কোন মেয়েরা? পুরা এলাকার মেয়েরা। এই সমস্ত মেয়েদের সাথে আপনার ভালো যোগাযোগ থাকবে। এর মধ্যে ধরেন যদি দুই একটা আপনার লগে পইটা যায়, তাহলে তো একদম কেল্লা পথে। রাখো, সবসময় খালি উল্টা পাল্টা চিন্তা মাথার মধ্যে। শোনো জি। এই সমস্ত উল্টা পাল্টা ধান্দা মাথা রাখলে ব্যবসা হয় না। ব্যবসা মানে ব্যবসা। জি ভাই, এই যে আপনি বলছেন, আমি এখন থেকে একদম সিরিয়াস হয়ে গেলাম। তবে আইডিয়া কিন্তু খারাপ দিইনি ভাই। আইডিয়া তুমি খারাপ দাও নাই, কিন্তু তোমার উদ্দেশ্য খারাপ। ব্যবসার ক্ষেত্রে ব্যবসায় করতে হয়, অন্য কিছু করানো যায় না। যা ঠিক আছে। তোমার এই আইডিয়া অবশ্য আমার মনে ধরছে। ধরার কথা। তবে আপনি ইয়াং ম্যান তো, আপনি রক্ত করুন না, আপনার এই ব্যবসা ভালো লাগবে, আমারও লাগতো। আমি যখন ইয়াং আছি, আমি করতে চাইছিলাম, আমি সব রেডি করে ফেলেছি, দোকান দিকে ফেলেছি, তখন বউ কইছে এই ব্যবসা তুমি করতে পারবো। ঠিকই আছে, তোমার বউ বুঝতে পারছো তোমার মতলব কি। তোমার হারারে চিনে না। আমার বউ মানে আপনার ভাবি আমার কি বলছে জানেন? তুমি তো ব্যবসা করবা না, তুমি আসলে ডেটিং সেন্টার খুলতে যাইতেছো। আপনি বোঝেন, আমি একটা লোক যে কিনা একটা সুন্দর স্বপ্ন দেখছি, সে সুন্দর স্বপ্নটা একটা অপমৃত্যু হয়ে গেল না ভাই? ভাবি ঠিকই কইছে তোমারে, তুমি তো আসলে আস্ত একটা বদমাইশ। আহারে, আমার প্রতিভাটাই কেউ বুঝলো না ভাই। হয়েছে এই সমস্ত কথা বাদ দাও। শোনো, এতদিনে অনেক ভালো ভালো আলো বাতাস খাইছো, এখন আপাতত কয়েকটা দিন গর্তে ঢুকো। আর এই যে পাহারাদার কুত্তাগুলো আছে না, এগুলি ঘেউ ঘেউ শুরু করে দিলে আমরা কেউ কিন্তু বাঁচতে পারব না। আর এই যে মারুফের নিখোঁজের কারণে পুলিশে আনাগোনা গ্রামের মধ্যে বেশি বাইরে গেছে। ঠিক আছে ভাই, আমি তাইলে গা ঢাকা দিতেছি। আর ভাই, আপনি একটু সাবধানে থাকেন। আমার সাথে তোমার করতে হবে না, তোমারে যেটা কইছি এটা করো। আপাতত শিয়ালের মতো কোনো গর্তে যায় লুকায় থাকো, ঠিক আছে? আমারে শিয়াল কইল, তাই না? সমস্যা নাই, শিয়াল সব সময় চুপ করেই থাকে, খালি সুযোগ পাইলে কটকট করে একটা কামড় দিয়ে দেয়। তোমার সাথে একটু কথা আছে। এখন পরে করলে হয় না, একটা জরুরি দলিল দেখতেছি। অহনি দরকার। কইলাম না পরে কইও। পরে কইলে হইব না, দরকারটা অহনি। কও তাইলে। তোমার ফোনে একটা ফোন আসছিল। কার ফোন? বাস্তু চেয়ারম্যানের বউয়ের।
হঠাৎ আমারে ফোন করলো? তা কি কইলো? কইল তার ছেলে মারুফ নিখোঁজ, আর ওরা কিন্তু তোমারই সন্দেহ করতেছে। আমারে? মানুষ তো এখন যা খুশি তাই কইব। তুমি কি সত্যিই কিছু জানো? আমি কি জানি? যদি জানো তাহলে কোনো মারে কষ্ট দিও না। ওনার কান্না আমি শুনছি, আমার বুকের মধ্যে কেমন কইরা উঠছে। উফ রে, কেন যে খালি আমারে সন্দেহ করতেছে আমরা এটাই বুঝতে পারতেছি না। কারোর পরিস্থিতি সেরকমই, দুই গ্রামের মানুষ অস্থির, আর তুমি অস্বাভাবিক রকমের চুপ কইরা আছো। চুপ করে থাকলে কি দোষী হয়ে যায়? আমি দোষের কথা কইতেছি না, আমি আসলটা জানতে চাইতাছি। এইসব মায়া কান আমার সামনে করো না। এইসব হইতেছে ওই বাচ্চুর চালাকি, আমারে ঘায়াল করতে চায়, এটা তুমি বুঝো না? তুমি কি ভাবো একটা মা তার ছেলের জন্য কান্না করতেছে, এটা অভিনয়? শবনম, তুমি জানো না রাজনীতিতে সব হয়। রাজনীতি যদি মানুষটা মানুষ হিসেবে দেখতে না শেখায়, তাইলে সে রাজনীতির মূল্য কি? তুমি অনেক কিছু দেখছো, অনেক কিছু শুনছো, কিন্তু একটা মায়ের বুক ফাটা কান্নারে তুমি কৌশল মনে করতেছো। আজ আমি তোমার চোখে এমন কঠিন মানুষ দেখতাছি যা আমি আগে কোনোদিন দেখি নাই। আমি ভয় পাইতাছি তুমি এমন কোনো সিদ্ধান্ত নিও না যেটা তোমার ভেতর থেকে একদম শেষ কইরা দেব। শবনম, তুমি বুঝতে পারতেছো না, ওরা চায় যাতে আমি ভুল করি, আমি দুর্বল হই। দুর্বল মানে কি অমানবিক হওয়া? তোমার তো আমি আগে এরম দিই নাই, এরম চিনতাম না। তুমি না আগে কইতা মানুষের বিচার আল্লাহ করে, অহন কি বিচারের ভার তুমি হাতে তুলে নিছ? শবনম, সব বাজে বাজে কথা কইয়া তুমি আর আমারে জ্বালাতন করো না তো। হ্যাঁ, তুমি কি আমারে দোষী বানাইতে চাও? আমি তোমারে দোষী বানাইতে চাই না, আমি শুধু চাই তুমি নিজের কাছে সৎ থাকো। যদি তোমার কোনো পরিকল্পনা থাকে, যদি তুমি এই ঘটনা ঘটাও, তাহলে তোমার কাছে আমি হাত জোর করে কইতাছি তুমি থামাও। কারণ এই আগুন খালি ওগো ঘরে লাগবো না, আমাগো ঘরেও লাগবো। দুই গ্রাম যদি লাইগা যায় তাহলে কে বাঁচবো? আমাকে সন্তানরা কি বাঁচবো? তুমি কি ভাবতেছো না এই উত্তেজনা কোথায় গিয়া থামবো? আমি শুধু তোমার একটা কথা কই, তুমি যদি কিছু জানো আল্লাহর রাস্তায় সেটা কও। একটা মায়ের বুকের আর্তনাদ আমি সহ্য করতে পারতেছি না সামিয়ার মা। আমি জানি না তো কইলাম, তুমি আমার আর বিরক্ত করো না তো। কিন্তু তুমি সব কিছু জানো আমার মনে হচ্ছে। তুমি কি আমারে সন্দেহ করতেছো? সন্দেহ করি না, আমি ভয় পাইতেছি। শবনম, চিন্তা করো না, এই ঝড় থামবই। ঝড় যদি তুমি নিজেই তোলো তাইলে থামাইবা কেমনে? শবনম কি সবকিছু বুঝে ফেলাইল?
দাদি দাদি তুমি এমনি কাঁদতেছো কেন? তুমি তো অসুস্থ হয়ে যাবে দাদি। সব দোষ আমার আমার জন্য এইরকম হয়েছে। কি কো, তোমার আবার কিসের দোষ? আমি আমি ওরে কইছি, টাকা দিয়া কইলাম যে যা সুন্দর দেখে একটা ব্রেসলেট কিনা তানহারে পরায়া দিস, ওর ভালো লাগবো। আমি যদি টাকা না দিতাম আরো নিশ্চয়ই ওই নদীর পাড়ে গেছে দিতে, আর সেইখানে এই কারণ এই সব ঘটনা ঘটছে। কি কো এগুলা তুমি? এটা আবার কোনো দোষ নাকি? ভালোবাসার মানুষকে তুমি একটা জিনিস দিতে কইছো, এটা তো পাপ না। না রে, আমি যদি ওরে না কইতাম যাইতে, তাইলে তো এত বড় বিপদ আসতো না। এইভাবে নিজেকে দোষ দিও না দাদি। যা হয়েছে এটা অন্য কেউ করছে, তুমি না। তুই বুঝবি না রে, তুই বুঝবি না। দাদির বুকের মধ্যে কেমন যে উথাল পাথাল করতেছে, কেমন লাগতেছে। আমি না বুঝলেও তোমারই এমনি ভাঙতে দিতে পারি না আমি দাদি। দাদি তুমি শক্ত হও, ভাইয়া ঠিকই ফিরাই, আমরা সবাই তার খুঁজতেছি। আল্লাহ যেন তোর কথা সত্যি করে, আল্লাহ যেন তোয়া কবুল করে। হাই, শুন, তুইও কিন্তু সাবধানে থাকবি, বুঝছস? কলেজ থেকে এই যাইতে আসতে খুব সাবধানে যাবি, চোখ কান খোলা রাখবি। বিপদ কিন্তু পায়ে পায়ে, আমাগো এখন পায়ে পায়ে বিপদ। ঠিক আছে দাদি, আমি সাবধানে থাকো, তুমি চিন্তা করো না। দাদি একটা কথা কই, এই সবের পেছনে তানহা? কখনো না। কেন দাদি? সবকিছুই তো ওই দিকে ইশারা করতেছে। না, আমার নাত বউ এইটা কখনো করতে পারে না। আমি মারুফের চোখে তানহার জন্য আসল টান দেখছি। এই চোখ ভুল করে না। ভাইয়া তো সত্যি সত্যি তানহারে চাইছে, কিন্তু তানহার মনে কি আছে, ও কি চাইছে সেটা কি আমরা জানি? বোকা মাইয়া, ভালোবাসা একতরফা হয় না, দুইজনের মনের মধ্যে আগুন লাগে। হ্যাঁ, আমি মারুফের মনে সেই আগুন দেখছি, নিশ্চয়ই তানহার মনেও সেই আগুন আছে। কিন্তু দাদি, মানুষ তো বদলাইতে পারে না। তা পারে, কিন্তু সব সময় তা হয় না। কিছু কিছু ভালোবাসা আছে যেটা মানুষে বদলাইতে যায় না, চিরদিন একরকমই থাকে। আমি জানি না দাদি, আমার মাথায় কিছু ঢুকতেছে না, খালি ভাইয়ার জন্য চিন্তা হইতেছে। চিন্তা করিস না বোন, আল্লাহ মাথার উপরে আছে, তিনি সবচেয়ে বড় বিচারক, বুঝছস? যার দোষ সে ধরা পড়বেই। আর তুই নিজেরে কিন্তু সামলায় চলবি। তোর যদি কিছু হয়, আল্লাহ মাফ করুক, তাইলে আর আমরা দাঁড়াইতে পারবো না রে। ঝড় যদি তুমি নিজেই তোলো, তাইলে থামাইবা কেমনে? শবনম, হ্যাঁ, রান্নার একটু আইতে বসো। তানহা, তানহা তোর বাবা ডাকতেছে।
কি হয়েছে? কানহারে ডাকতেছো কেন? আগে আইতে দাও। আয়। হ্যাঁ বাবা, তোর লেখাপড়া কেমন চলতেছে? ভালো তো। ভালো মানে? সামনে তো পরীক্ষা। এই তো সামনের মাসে। পড়ায় মন দে, এই সময় ঢিল দিলে পরে আফসোস করবি। সারাদিন তো ওরে বই নিয়েই বসে থাকতে দেখি। ভালো, এটাই তো দরকার। আরেকটা কথা, এলাকার দুষ্ট পোলাপনের কাছ থেকে একটু দূরে থাকবি। হ্যাঁ? কইলাম এলাকার দুষ্ট পোলাপনের কাছ থেকে আর দূরে থাকবি। এই বয়সটা খুব সেন্সিটিভ, আর এই বয়সে মানুষ খুব ভুল করে থাকে। বন্ধু বান্ধব, আড্ডা, খেলাধুলা খুব ভালো, কিন্তু তার একটা সীমা রেখা থাকা উচিত। আমি দেখতেছি এখনকার পোলাপানরা খুব বেশি বাড়াবাড়ি করতেছে। মোবাইল, বাইরে ঘোরাফেরা করা, এসব করলে লেখাপড়া নষ্ট হয়, নামও নষ্ট হয়। আমি চাই না আমার মেয়েকে নিয়ে কেউ কোনো কথা কোক। তুই নিজের দিকে খেয়াল রাখবি। আর একটা কথা মনে রাখবি, তোর সম্মান মানে আমার সম্মান। ও তো খারাপ কিছু করে নাই। জানি, তবুও কইলাম। আমি যাই। আর একটা কথা, সামিয়ারে বুঝেছস? কি বিষয়? ওই যে পাত্রটার ব্যাপারে। ও না বাবা, আপু এখনো রাজি না। রাজি হইব, সময় লাগবো, এটা ঠিক। ওই ছেলেটার সাথে বিয়ে হলে ভবিষ্যতে একটা নিশ্চিন্ত জীবন পাইব। সামিয়া তো বুঝতেছে না, আবেগ দিয়ে তো জীবন চলে না রে মা, বাস্তবতা বুঝতে হয়। না রে, তুই ওরে বুঝা, তোর কথা তো ও শুনে। আমি চেষ্টা করুন বাবা। আর শোন, তুই সামিয়ারে কইস আমি কিন্তু জোর করে কিছু করতেছি না, আমি তোকে ভালো চাই। আর একটা কথা, তোর কাজ হইল কলেজ, পড়াশোনা আর বাড়ি, এছাড়া তোর কোনো কাজ নাই, ঠিক আছে? যা। মাইয়াটা যে কিসের মধ্যে পড়তেছে আল্লাহই জানে। মারুফের এই কিডন্যাপের বিষয়টা পুরো এলাকায় ভাইরাল হয়ে গেছে। দেখো, আমরা একসাথে চলাফেরা করি, একসাথে কাজকর্ম করি, কিন্তু এই একটা বিষয়কে কেন্দ্র করে এখন সবাই সবারই সুন্দর দৃষ্টিতে দেখতাম। আমার তো খারাপ লাগে জুলহাস ভাইয়ের জন্য। কেন? এই যে মানুষটা, এই মানুষটা কখনো নিজের কথা ভাবে না, নিজের মায়া করে না। এই যে আজমল চেয়ারম্যানের জন্য সবসময় সামনের থেকে লড়ে, আর কিছু হইলেই তার ঘাড়ের উপরেই সবকিছু গিয়ে পড়ে। শোনো, এইটাই হইলো আমগো দেশের রাজনীতির আসল ট্র্যাজেডি। শিল আর পাটা ঘষাঘষি করে মাঝখানে পুরা মরিদের জীবন শেষ। কিন্তু কমেডি বলো আর ট্র্যাজেডি বলো, শেষ পর্যন্ত দেখা যায় যে পাটা আর শিল তারা কিন্তু আজীবন এক লগে থাকে। আজকে আবার রুস্তম ভাইয়ের সাথে যে মারামারি হইলো, আর রুস্তম ভাইটাও দিন দিন কেমন যেন মানুষ থেকে অমানুষ হয়ে যাইতেছে। ওহো, জুলহাস ভাই লাইগা দেখি কারো বুকটা একদম সিনসিন করে। থাম তো, কিসব কইতেছিস তুই? আমি কিছু কই না, কিন্তু আহারে জুলহাস ভাই, শুই নাই তো অন্যরকম লাগে। ইকস, মোহব্বত, এগুলো এমনই হয় আদুলি। কেউ যখন প্রেমে পড়ে তখন অজানা এক কষ্ট ভেতরে জাগ্রত হয়, ভেতরটা কবি কবি হয়ে যায়। ওই যে একজন লিখছে না, কারা যেন আলো জেলে ভালোবেসেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। ভাইরাল ভাই, আপনি আবার শুরু করলেন। আমি তো আসলে এই সব নিয়ে গবেষণা করি।
তবে একটা জিনিস আমি ভাইবা কুলকিনারা করতে পারতেছি না, মারুফ পোলাডারি কারা তুলে নিয়ে গেল? যে যাই বলুক, আমার কিন্তু আজমল চেয়ারম্যানের উপরই সন্দেহ হয়। এটা আবার কি কথা কইলি? কেমনে করছ তুই? হ্যাঁ, আরে শুনছি তো মারুফ তো তানহা লাগে ঘোরাঘুরি করতো, আর চেয়ারম্যান যদি এটা লয়ে খেপা যায়। না 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 না, তোমরা বুঝতেছো না, এই কেসটা এত সহজ না। আমার গবেষণা অন্য কথা বলতে। বাবা ভাইরাল ভাই, আপনি আবার গবেষণা করতেছেন নাকি? বিগ কেস, গবেষণা তো করতেই হবে। শোনো, আমার গবেষণা বলতেছে এই যে মারুফের কিডন্যাপের বিষয়টা, এর সাথে আমার লোকাল কোনো গ্যাংয়ের কোনো সম্পর্ক নাই। তাইলে বলতেছি, শোনো, মারুফের এই কিডন্যাপ হওয়ার পেছনে আন্তর্জাতিক মাফিয়া চক্রের হাত থাকবে। কিন্তু মাফিয়া চক্র মারুফকে কিডন্যাপ করতে যাইব কেন? আরে এটা তো ইন্টারন্যাশনাল রাজনীতি, তোমাদের মতো সাধারণ মানুষ এই রাজনীতি ধরতে পারবে না। আমাদের এই এলাকাটা ইন্টারন্যাশনাল ট্রানজিট পয়েন্ট, আর এই ট্রানজিট পয়েন্টেই কিন্তু মারুফরা কাজ করে। আপনি কি ইদানিং একটু বেশি বেশি সিনেমা দেখতেছেন না? শোনো খোকমনিরা, বড় বড় কেসের প্রেডিকশন প্রথম দিকে পাগলের প্রলাপ বলে মনে হয়। দূর, আমার মনে হয় এটা এলাকার কেউই করছে। যেই করুক, এই যে মারুফের এই ঘটনার জন্য দুই চেয়ারম্যানের মধ্যে ঝামেলা আরো বাড়বো, আর মাঝখান থেকে দুলাস ভাইয়ের মতন মানুষগুলো ঢুকতে পারে। সময়টা ভালো না রে, প্রেম, রাজনীতি, কিডন্যাপ সব এক লগে মিলামিশে একাকার হয়ে গেছে। মনে হয় সামনে আরো খারাপ কিছু আছে। আরে ভয়ের কিছু নাই, কুত্তা ডাকতেছে। আমি তোমার লগে আসি না, ভয় কিসে? ভাইরাল ভাই, চোর আইলে তো সবার আগে আপনি দৌড়ায় পালাইবেন। আরে বোঝে না, এইটা তো হইল কৌশলগত প্রস্তুত পশম। ঠিক আছে, চলো তো গায়ে দেই। ঠিক আছে, চলেন। আমি আছি থাকবো। আপা, হ্যাঁ আপা, আরে জরুরি একটা খবর আছে। কি রে, এই রকম অবস্থার মধ্যেও তোরা এরকম খুশি খুশি লাগতেছে কেন? আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি এবার ব্যবসাটা শুরু করুম, কাপড়ের ব্যবসা করুম। ধরো শাড়ি, থ্রি পিস, ওড়না, মেয়েদের যত কাপড় আছে সব কাপড় থাকবো, ছেলেদেরও কাপড় থাকবো, বাচ্চাদেরও কাপড় থাকবো, দেশের বাইরের থেকেও কাপড় চোপড় আইন না বেচুম আপা। সত্য কইতাছস? আল্লাহ, এইবার তাহলে আমাকেও একটা পরিচয় হইব। এতদিন তো মানুষ জিগাইলে কিছু কইতে পারতাম না যে আমার ভাই কি করে। এবার সবাই জানবো রুস্তম নিজের পায়ে দাঁড়াইছে। হ্যাঁ, এটা তো খুবই আনন্দের সংবাদ, কিন্তু এতগুলা টাকা কই থেকে আইবো এটা তো কইলি না। আপা, নিয়ত নিয়ত ঠিক থাকলে টাকা এমনি এমনি আয়া পড়ে। বুঝছি, বাচ্চু চাচাই দিব। না আপা, চাষা আমার টাকা দিব না, চাষা আগে না করে দিছি। তাইলে এতগুলা টাকা কই থেকে আইবো? আহা, টাকা পয়সা নিয়ে তুমি সব চিন্তা করো না তো, আমার দুলাভাই দিব। দুলা ভাই? কোন দুলা ভাই? আরে ওই যে গঞ্জের বড় মহাজন জনাব সাদেক ব্যাপারী। কি কি কইতাছস তুই এগুলা? হইলো? তুই কি পাগল হয়ে গেছিস রুস্তম? এখানে পাগল আর কি আছে? তুমি এত উত্তেজিত হইও না, মানুষ তো খারাপ না, সে তো আমার উপকার করতেছে। উপকার? এটারে উপকার কয়? সে তোর লোভ দেখাইতাছে, আর তুই নিজেই বুঝতাছস না তুই কোন ফাঁদে পা দিতাছস। আপা, আমি কিন্তু ছোট না, আমি বুঝে শুনে পা ফেলতেছি। বুঝা শুই না তুই তোর নিজের বোনের জীবন নিয়ে বাজি ধরছস। রুস্তম, ওই মানুষটা ভালো না। আপা, মানুষের চেহারা দেখে বিচার করলে হয় না। চেহারা দেখা না, মানুষের চোখ দেখলে মানুষ চেনা যায়। তুই অন্ধ হয়ে গেছিস রুস্তম। আমি অন্ধ হইনি, অন্ধ হয়েছো তুমি, আবেগে অন্ধ হইছো। আমি আবেগে অন্ধ হইছি? আমি আবেগে অন্ধ না রুস্তম, আমি কইতাছি কোনোভাবেই আমি ওই লোকটারে বিয়া করুম না।
আমার গলার উপরে কেউ যদি এসে ছুরি ধরে তাও না। আহা আপা, সব সময় সবকিছু নিজের মতো হয় না, কিছু সিদ্ধান্ত কঠিন হইলেও মানে নিতে হয়। রুস্তম, আমি তোর বড় বই, তোর আমি কোলে পিঠে কইরা মানুষ করছি। একটাবার আমার মুখের দিকে তাকা, আমি কিসে সুখী হমো সেটা একবার ভাব। এইসব ভাবাভাবি অনেক করছে, এখন আর পিছু হটার কোনো সুযোগ নাই। মজনু আমারে চায়, ও আমারে বিয়ে করতে চায়, এখন আর কোনো বাধা নাই। তুই কেন বুঝতাছিস না? আপা, মজনু ভাইয়ের সময় শেষ, তার সময় সে কোনো সিদ্ধান্ত নেয় নাই, এখন অনেক দেরি হয়ে গেছে। তুই এই কথা কইতেছিস? তুই যে সব সময় সব কিছুতে আমার পাশে থাকতি। মানুষ বদলায় আপা, সময় বদলায় না, তুই বদলাস না, তোরে বদলায়া দিছে টাকার লোভ। লোভ না আপা, এটা প্রয়োজন। তুই তোর পথ ধর, কিন্তু মনে রাখিস এই পথে তোর একলাই হাঁটতে হইব, তোর পাশে কেউ থাকবো না। দেখো আপা, এই বিষয় নিয়ে আমি আর কোনো কথাই কইতে চাই না। আল্লাহ, আমার এত বড় পরীক্ষায় কেন ফেলাইলেন আপনি? আমি কি এতই অপরাধ করছি? মজনু, তুমি কই? তুমি আয়শা না উদ্ধার করলে আমি কেমনে বাঁচব? মিয়া ভাই, ভাষার দুটা কথা ছিল। বয়, বল কি বলবি? বাচ্চু চেয়ারম্যানের বলা মারুফের কিডন্যাপ হওয়ার বিষয়ে নিয়ে আর কি। কি না, এই ঘটনার পিছনে আমেরিকা ইরান অ্যাটাক করছে আর তুই জিজ্ঞাস আমারে? আমি কি সব খবর জানি? মিয়া ভাই, আমি কেন কথাগুলি বলতেছি এটা তুমি ভালো করে জানো। তুই আমারে কি বুঝে দিয়েছিস মজনু? আমি কিছুই বুঝাতে চাইতেছি না। বাচ্চু চেয়ারম্যান সবাই কিন্তু তোমার কথা বলে বেড়াইতেছে, এমনকি পুলিশও ইঙ্গিত দিতেছে মারুফ মিনি খুঁজার পেছনে তোমার হাত থাকবে। বাচ্চুর কথা বাদ দে, তুই কি করতে চাস মজনু? মিয়া ভাই, আমি কাউরে দোষ দিতেছি না, কিন্তু পরিস্থিতি খুব খারাপ দিকে যাইতেছে। গ্রামের মধ্যে উত্তেজনা বাড়তেছে, আর চতুর্দিকে পুলিশ ঘোরাফেরা করতেছে। দুই পক্ষের লোক একে অপরকে দোষারোপ করতেছে, একে অপর প্রতি বিদ্বেষ ছড়াইতেছে। এই অবস্থায় যদি কোনো ধরনের কোনো ভুল বুঝাবুঝি হয় তাহলে কিন্তু মহা বিপদ হইতে পারে ভাইজান। আমি শুধু চাই আমাদের এই ফ্যামিলিটা কোনো বিপদে না পড়ুক, বিপদ মুক্ত থাকুক। তাই তোমার কিছু জানা থাকলে তুমি বলে দাও, তুমি ক্লিয়ার হয়ে গেল, তোমার থেকে তুমি ক্লিয়ার হয়ে গেল, এই তো, আর তো কিছু না। তার মানে তুই কইতে চাস বাচ্চুর পোলার আমি লুকায় রাখছি? না না, আমি এইটা কইতেছি না তো বড় ভাই, তোমার আমি বলতেছি তুমি যা জানো বইলা দাও, কারণ এই গ্রামের মধ্যে সবকিছু তোমার জানা, তোমার নখদর্পণে। তুমি জিনিসটা বইলা ক্লিয়ার হয়ে যাও, ক্লিয়ার করো। মজনু, তুই কিন্তু সীমা ছাড়াই যাইতেছস। মিয়া ভাই, আমি সীমা ছাড়াই যাইতেছি না, আমি ভয় পাইতেছি, তাই সাবধান করতেছি। কিসের ভয়? ভয়, এক নম্বর ভয় হলো তোমার নাম নিয়ে এই গ্রামের তোমার বিরোধী যারা তারা খেলতেছে। দুই নম্বর ভয় হলো এই বিষয়টা একটা জটিল আকার ধারণ করতে পারে, জটিল জায়গায় চলে যেতে পারে। তিন নম্বর ভয় হলো এই বিষয়টা নিয়ে যদি কোনো তুমি উল্টাপাল্টা সিদ্ধান্ত নাও তাহলে আমাদের পরিবারের কেউ রক্ষা পাবে না। মজনু, এই বিষয়ে আমি আর তোর সাথে কথা বলতে চাই না। আমি বুঝি আমার কি করা উচিত। ঠিক আছে, তুমি বড়, তোমার সিদ্ধান্ত শেষ কথা। তাহলে আর কথা বাড়াইস না।
তবে তোমার আমি একটা কথা বলি, তোমার কারণে যেন এই ফ্যামিলিতে কোনো বিপদ নাইবে না আসে। তোমার কিন্তু ভাই, আমি ছোট ভাই, আপন মা পেটের ভাই, তোমার শত্রু না। তাই কথাগুলি বলতে এসেছি। কাল তোমার জন্য একটা গিফট আছে। কি গিফট শুনি? ওই যে সারপ্রাইজ। তোমার মুখের এই চিন্তার মাছটা সরাই দেব। তানহা, কি রুকাইতেছিস তুই? দেখি আমারে দেখা। তুই কই পেয়েছিস তুই এটা? মারুফ দিছে না? এর আগে যে একটা ঘড়ি দেখছি ওইটাও মারুফ দিছিল না? আপু, তাইলে লুকাইতেছিলে কেন? জানো আপু, এই ব্রেসলেটটা ও মানে সরাসরি দেয় না। মানে বুঝলাম না তানহা। মারুফ যেদিন নিখোঁজ হইল সেদিন ও আমারে বলছিল এই ব্রেসলেটটা করে দিব। ফোন দাদি নাকি যাই না গেছিল আমাদের সম্পর্কের ব্যাপারে। তারপর সে নাকি খুশি হয়ে টাকা দিছিল আমার উপহার কেনার জন্য। ফোন দাদি বলছিল আমার ব্রেসলেট কিনে দিতে। আমার উপর খুব খুশি হয়েছিল জানো। আমার বলছিল এটা আমাদের সম্পর্কে দাদির তরফ থেকে দেওয়া উপহার। সেটা তো বুঝলাম, কিন্তু তুই যে করলে ও তোর সরাসরি এটা দেয় নাই, তাইলে বুঝিও লোলা কুন্টিটিতে তোর এটা পাঠাইছে না? কিরে তানহা, চুপ হয়ে গেলে কেন? না, ও যেদিন নিখোঁজ হয়ে যায় ওই দিন ও এই ব্রেসলেটটা কিনছিল। ও আমার একটি ছবিও পাঠিয়েছিল জানো। আমার আমার ওর সাথে নদীর পাড়ে দেখার করার কথা ছিল, কিন্তু কিন্তু কি? আমি কলেজ থেকে ফিরতেছিলাম, পথে দেখি যে বাবা বাবা অটো রিক্সা নিয়ে দাঁড়ায় আছে। তানহা, কিন্তু তখন আমার মারুফের সাথে দেখা করার কথা ছিল, তো বাবা থাকার কারণে আমি কিছু বলতে পারি নাই। উল্টা বাবা আমার ফোনটা নিয়ে নিল। তোর মোবাইলটা দে তো। কেন কেন বাবা? ওই আমার মোবাইলের না ব্যালেন্স শেষ হয়ে গেছে, এটা জরুরি ইয়ে করতে হইব, দে, ফোন করতে হইব, দে একটু দে। নিয়ে কোন এক লোকের সাথে কথা বললো জানো। আমি একটা বড় মারুফে জানাইতে পারি নাই যে আমি যাইতে পারবো না। তাইলে মারুফ ও আমার জন্য দাঁড়ায় ছিল। তারপর
তারপর থেকে তোর যোগাযোগই হইল না। তাহলে ব্রেসলেটটা তুই কেমনে পেলি? আমি নোরার কাছ থেকে শুনছি যে ও নাকি ঠিকই নদীর পাড়ে গেছিল। তোরে সারাই? হব, কারণ ওই যে জীবন মাঝি উনি নাকি মারুফরে কল দিয়ে বলছে আমি আগের থেকেই নাকি নদীর পাড়ে যায় বসেছিলাম সারপ্রাইজ দিতে। কি সাংঘাতিক! এত বড় মিথ্যা কথা কইছে? হব, এই জন্যই তো আমার সন্দেহটা হইতেছে। আমার মনে হইতেছে এটার পিছনে জীবন মাঝির কোনো না কোনো হাত তো আছে। হাত সরাসরি না থাকলেও আমার মনে হয় কি ওনারে দিয়ে এই কাজটা কেউ করাইছে। আর এটা? পরের দিন আমি নুলা ঘন্টি মারুফের খোঁজে জীবন মাঝির বাড়িতে গেছিলাম। সে বাড়িতে ছিল না, কিন্তু ফিরার সময় তার বাড়ির সামনে থেকে আমি এই ব্রেসলেটটা করে পাইছি। তখনই বুঝছিলাম এটা এটা মারুফের দেওয়ার ব্রেসলেট। আর এই ব্রেসলেটই প্রমাণ করে এই ঘটনার সাথে জীবন মাঝি জড়িত। তাহলে তুই চুপ করে আসিস কেন? পুলিশটা জানা। আস্তে কম, বাবা শুনবো তো। শুনলে সমস্যা কি? সেখানেই তো সমস্যা। আমার কাছে মনে হয় জীবন মাঝির পেছনে আরেকজনের হাত আছে, কারণ জীবন মাঝি এত বড় কাজ একা কিন্তু করতে পারবো না। আর আমি যদি পুলিশের কাছে সবকিছু বলি, আমার মনে হইতেছে সবকিছু উল্টায় যাইব। কারণ কারণ প্রমাণ কম, সন্দেহ বেশি। আর জানোই তো কামটার দিকে তো মাথা আসে। সেটাই তো ভালো রে তানহা, এই মুহূর্তে মাথাটা আসাই তো দরকার। না বউ, মাথাটা নিয়েই তো ভয়। অন্যদিকে আবার আরুফরে উদ্ধার করতে হইব। তানহা, তোর কি কারো সন্দেহ হইতেছে? হইতেছে তো, কিন্তু এখন নিশ্চিত না আমি। কাকে? আগে আমার একটু বুঝতে দাও, তারপর আমি তোমার সব। একটু বেরোলে তোমার মাথাটা ফ্রেশ হয়ে যাইব। আচ্ছা, নদীর পাড়ে গেলে যদি কেউ দেখা ফেলে? আরে কে দেখবো, ওই জায়গায় তো মানুষ থাকে না। ঠিক আছে, কিন্তু অল্প সময়ের জন্য। ওকে ডান, তাহলে কাল দেখা হইতাছে। তুমি আইলা না কেন না? তুমি কেন আইলা না? কেন আইলা না? তার মানে কি তুমি ওকে এইসবের মধ্যে ছিল? তুমি ওকে এইসবের মধ্যে ছিল? না 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 না, আমি এটা হইতে পারে না, এটা হইতে পারে না। আমি তোমার চোখে আমার জন্য ভালোবাসা দেখছি। আমি তোমার চোখে আমার জন্য মায়া দেখছি। যতই তোমার সন্দেহ করুক, যতই তোমার নামে খারাপ কথা কোক, আমি জীবন গেলেও বিশ্বাস করি না। তা না, তুমি এটা করতে পারো না। না, ব্রেসলেটটা কই গেল? আমি কত শখ কইরা ব্রেসলেটটা কিনছিলাম, দাদি জানের থেকে পাওয়া তানহার জন্য প্রথম উপহার। আর ভাবছিল এটা তোমার নিজের হাতে
নিজের হাতে পড়াইয়া দেব, তারপর তারপর তোমারে কমো যে আমি জানি এটা এটা কোনো দামি জিনিস না, কিন্তু কিন্তু এটার মধ্যে আমার 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 সব 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 ভালোবাসা আছে, আমার সব ভালোবাসা আছে, তা না আমার সবটুকু ভালোবাসা এটার মধ্যে আছে। কিন্তু কিন্তু ব্রেসলেটটা ব্রেসলেটটা কই গেল? আমি আমি জানিও না ব্রেসলেটটা কই গেল, কই গেল? এনে কানে পোলা আছে, আমি খাও না। নাটক করিস না, 3 দিন ধরে কিছু খাস নাই। আমার কিডন্যাপ করে রাখা খাওয়ানোর দর দাও না। এইসব বড় লোকি ডায়লগ বাদ দে, বাঁচতে তাইলে খা। তোকে সাহস কেমনে হইলো? কার নির্দেশে এটা করতেছস তোরা? বেশি জানার চেষ্টা করিস না, যেই দিন ছাইরা দিমু সেই দিন জানবি। আমার মা কান্তাছে। মাসুমুল্লাহ শালা, তোর একবার যদি আদর লাগালে পাইতাম, একবার যদি পুলিশে ধরে পেলানি দিতে পারতাম, তাহলে সুর করে মারপের কথা কইয়া দিতি। মরার পুলিশ খালি প্রমাণ করে। প্রমাণ কি আসামি কাছে ঝুলাই রাখছে যে চাইলে পাওয়া যায়? এই মারপের মা, কি হলো তোমার? কি এর মধ্যে আছো তুমি? এরকম চুপ করে বসে আছো কেন? কিছু কও। মা মা সব খাইতে সব চলো। তোমার কি হয়েছে? বাবা মা সারাদিন কিছু খায় নাই, পানি ছাড়া কিছুই মুখে দেয় নাই। কি করছ? মারবেন মা, চল খাইতে চলো, নাহলে শরীরটা ভাইয়া বলবো। হ্যাঁ মা চলো। আমার আমার ফুলের বাচ্চাটা কই? রাইতে ঘুমাই, খাই আমার বাচ্চাটা। আমার পোলা না খাইয়া আছে, আমি মা হইয়া খাই কেমনে? আমার গলে দিয়া কি খাবার ঢুকবো? ঢুকবো না। আমার খাইতে কইেন না। ও মাইয়া, বাপের নিয়ে যাও, তোমরা খাও, যাও। মা তুমি এরকম করো না, তুমি এরকম না খাইলে তো অসুস্থ হয়ে পড়বা। দেখো না দাদি এমনিতেই শয্যাশায়ী হয়ে গেছে, এখন তুমিও যদি অসুস্থ হয়ে যাও তাহলে আমরা বাঁচুম কেমনে? মারবেন মা, চলো সাইডে খায়া নাও। এবার তো ঠিকই কইছে, চলো। না, খবরদার আমার কেউ খাইতে বলবেন না, কইছি না খাবো না। আমার পোলা না আসলে আমি একটা দানা আমার মুখে দিতাম না। মা এরকম করে না, ওরে খাইতে হইব। আমি খাইতাম না, খাইতে পারবো না। এরকম করো না মা, একটু চেষ্টা করো। এইভাবে ভাইয়া বললে চলবো না। আমরা যদি শক্ত না থাকি তাহলে মারুক কার কাছে আইব? আপনি শক্ত থাকে, আপনি পারেন, আমি পারি না। সন্তান না খায়া থাকলে কোন মার গলা দিয়া খাবার নামে কন্ত? আল্লাহ, আমার বুকটারে খালি করে দিচ্ছেন আপনি। আমার সন্তানটার কায়দা নিয়ে না আল্লাহ। মা তুমি এরকম করে ভাঙে পড়ো না, তুমি দেখো ভাইয়া ঠিকই ফিরে আসবো।
দোয়া করো মা, দোয়া করো ভাইয়ের লাইকা, দোয়া করো আল্লাহর দরবারে দোয়া করো। তোমার ভাই যেন ফিরে আসে, আমার সন্তান যেন আমার কাছে ফিরে আসে। আল্লাহ মারো তোর মা, মারো। তুমি দেখো আমাকে মারো, ফিরে আসবো, তুমি দেখো। যে আমার মারো ফ্লেকাইরা নিছে, তবে আমি ছাড়ব না। ফুলের কানে ভ্রমরেশে চুপি চুপি বলে যায়, তোমায় আমার সারাটি হৃদয় নীরবে জড়াতে চায়। নীরবে তো জড়াতে চাইবই, পুলিশের কথা যে হঠাৎ করে মনে পড়ছে। আপু তুই কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতেছিস। আমি বাড়াবাড়ি করতেছি? আমি তো খালি কইলাম পুলিশ। এই যে তোর এই পুলিশ শব্দটাতেই সকল ঝামেলা। কি জানি আসছিল নামটা? বিদ্যুৎ, এসআই বিদ্যুৎ। আপু তোর না একটু লজ্জা নাই? আচ্ছা, আমার লজ্জা তো এখানে কি আসে যায়? হ্যাঁ, লজ্জা তো পাওয়ার কথা অন্য আরেকজনের। আমি কিচ্ছু বুঝতেছি না। না, তুমি কিচ্ছু বুঝতেছো না। কি জানো, আরে এসআই বিদ্যুৎ আসছিল আমগো গ্রামের আইন শৃঙ্খলা রক্ষা করতে, আর এদিক দিয়ে তো আমগো বাড়ির একজনের হৃদয়ের শান্তি নষ্ট হয়ে গেছে। মা শুই না আস্তে কথা কত তুই। হ্যাঁ, মা শুই না ফেলাবে। মা তুই আর এটা পুলিশের। আল্লাহ আপু, আচ্ছা মাফ করে দে, প্লিজ মাফ করে দে, দয়া করে চুপ। আচ্ছা ঠান্ডা হও, ঠান্ডা হও। আচ্ছা আমারে তুই বল, একজন সরকারি কর্মকর্তারে ভালো লাগতেই পারে, এটা তো দোষের কিছু না। তোরা কি কইলো যে আমার ওরে ভালো লাগে? ও, তাহলে ভালো লাগে না? না মানে মানুষ হিসাবে ভালো। ও, খালি মানুষ হিসেবে? আর পুলিশ হিসেবে? তোর সাথে না কথা কয় ভুল। আচ্ছা এখন সত্যি সত্যি করে বড় বোন রেখো, কি ভাল লাগে? কি রে, কি হইলো? ওরে বাবারে, লজ্জাপতির মধ্যে করে লাল হয়ে গেছে। লোকটা 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 একটু অন্যরকম। অন্যরকম কেমনে? এই ধর গ্রামের মানুষদের সাথে অনেক সম্মান করে কথা বলে, আবার হচ্ছে ধর সাহসী, কাউরে কিছুতে ভয় পায় না, এইসব আর কি। আর আর কি আর কি? আর হইতেছে গিয়ে লম্বা চওড়া স্মার্ট, পুলিশের ড্রেসে মানায়, অনেক কড়া গলায় কথা কয়। আপু কি ভুল কইলাম আমি কিছু? না, কিন্তু একটু বেশি কইছস। হ্যাঁ হইতে পারে, কিন্তু একটা না সমস্যা আছে। কি সমস্যা? এই যে সব সরকারি কর্মকর্তাগুলি না সারাক্ষণ পুলিশ, আদালত, কেস কামারি, অপরাধ এইসব নিয়ে ব্যস্ত থাকে। আসল জীবনে তো রোম্যান্স করার কোনো সময়ই পায় না তারা। রোম্যান্সটা করবি কেমনে? সপা তুই না ওর সাথে কে রোমান্স করতে চাইতেছে? কিছু কিছু মানুষ মুখে না কইলেও তাকে চোখ সবই বইলা দেয়। তোর আসলে না থাকে উচিত ছিল। টিয়া, তুই তোর বড় বোনরে এমন একটা কথা কইতে পারলি? কইতে পারছি, কারণ হইছে এই যে তুই সবকিছু আগে আগে বুঝা যাস, আর তারপর তুই আমার এটা নিয়ে খুশাস। তোরে আমি খোসাই ঠিকই, কিন্তু একটা কথা কি জানোস, এই যে তোর এই হাসি মুখটা দেখতেছি না, এটা কিন্তু আমার খুব ভালো লাগতেছে। টিয়া, কি হয়েছে তোর? তুই কি আমার বিদ্যুতের শখ খাইছো? জুলাস, একটু পুকুর কাটে আয় তো, তোর লগে কথা আছে তাড়াতাড়ি। এই সময় ডাকলেন, হয়েছে নাকি? আচ্ছা, তোর লগে কথা আছে। কি হয়েছে কোন তো? কি হয়েছে না হয়েছে সেটাই তো বোঝার চেষ্টা করতেছি রে। তুই তো মিয়া ভাইয়ের সাথে সার্বক্ষণিক থাকস, বলা চলে যে
তার ছায়ার সাথেই তোর বসবাস। তোর কাছে তো কিছু লুকানো থাকার কথা না রে। আমি তো আসলে বস কিছুই বুঝতে পারতেছি না। না, তুই ঠিকই বুঝতে পারতেছস, কিন্তু তোর চেয়ারের মধ্যে কিন্তু আমি লুকানো বা ভয় এগুলি দেখতেছি। তুই একটা জিনিস জানোস কিন্তু বলতেছস না, লুকাইতেছস। বস, সব কথা বলা যায় না। কিছু কিছু কথা আছে যেটা বললে বিপদ, আবার কিছু কিছু কথা আছে না বললেই বিপদ। এটা ঠিক আছে, সব কথা লুকানো যায় না, বলা যায় না, কিন্তু কথা হয়েছে কি, ভাইজান যদি কোনো বড় খেলায় নাইমা থাকে তাহলে আমরা সবাই কিন্তু টুকলো। আমি নিজেও বুঝতেছি না বস, চাচা তো আগের মতো নাই। চাচা কিছু কিছু জায়গায় যায় আমার না নিয়ে আই, আবার ওই যে ফোনে কার সাথে যেন কিসব কথা কয়। এটা তো আমারও সন্দেহ যায় না। আমিও তো তারে কার সাথে জানি খুব গোপনে কথা বলতে আমি শুনছি। উনি ওই পাশে যে কথা বলতেছে, উনি প্রচন্ড ক্ষমতাধর মানুষ। ভাইজান খুবই মান্য করে তার সাথে কথা বলতেছে। দূর থেকে আমি কিছু কিছু শব্দ শুনছি, চালান, ট্রানজিট রুট, তারপর পুলিশ, মারুফের কথা শুনছি, কিন্তু ক্লিয়ারভাবে আমি কিছুই বুঝিনি, বুঝছস? আচ্ছা, মারুফ কিডন্যাপের পিছনে কে আমারে কত? আমি তো আসলে বস মাঝখানে পড়ে গেছি, মানে কিছু কিছু সন্দেহ আমারও হয়, কিন্তু আমি শিওর না। বস, ওই যে তানা মারুফের বিষয়টা চাচা জানে বলেই মনে হয়, কিন্তু এখনো কাউরে কিছু বুঝতে দিতে চায় না। সন্দেহটা আমার ওই নেই। আমার তো মনে হইতেছে তাহলে মিয়া ভাই নীরবে নিবৃতে খেলাটা খেলতে যেতেছে। কিন্তু আমার কথা হইল, মারুফের বা বাচ্চার মন তো বৈশা থাকবো না, পাগুলে একুশবার পুলিশও তো বৈশা থাকবো না, তাই না? তাহলে বস, আমরা এখন কোন দিকে যাব? এখন কেসও খুঁড়তে যেয়ে যদি সাপ বেরোয় আসে? শোন, এখন আসলে নিরপেক্ষ থাকার সময় না রে। সত্য কোন দিকে সেটা আমাকে আগে বুঝতে হবে। কিন্তু সত্যটা যদি ভয়ানক হয়, তাহলে আমাকে আরো আগে জানার ব্যবস্থা করতে হবে। দেরি হলে কিন্তু আমাকে কারোরই বাঁচার অবস্থা থাকবো না। আর সত্য কিন্তু একদিন না একদিন বাড়িবই। আর যত তাড়াতাড়ি সত্যটা বাইরেব তত বিপদ কমব। কারণ তুই ভাইবা দেখ, তুই কি করবি? আমি যেটা বলতে চাইতেছি, আমাকে নিজ উদ্যোগে এখন মারুফে খুঁজে বার করতে হবে। জি ঠিক আছে। ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। জি স্যার, বিদ্যুৎ বলছি। স্যার, আমি আপনাকে খুব জরুরি প্রয়োজনে কল করেছিলাম, আপনি মেবি বিজি ছিলেন। স্যার, ওই মারুফ কেসে আমি একটা আপডেট পেয়েছি, সেটা আপনাকে জানানো দরকার ছিল। স্যার, আমার ইনফরমারের মাধ্যমে একটা নিউজ পেয়েছি, নদীর ওপারে দক্ষিণের চরে, সেখানে নাকি স্যার একটা পরিত্যক্ত বাড়ি আছে। ওই বাড়ির মধ্যেই নাকি স্যার ওই নিখোঁজ ছেলেটা মারুফ, ওকে রাখা হয়েছে। স্যার, আমার মনে হচ্ছে সময় নষ্ট করা ঠিক হবে না। আপনি বললে স্যার আমি আজকে রাতেই ছোট্ট একটা টিম নিয়ে অভিযান চালাতে চাই। স্যার, পরিস্থিতি খুব একটা ভালো না। যদি কিনা এই খবরটা জানাজানি হয়ে যায় তাহলে মানে অপরাধী যারা আছে স্যার, তারা যে কোনো সময় ওই জায়গাটা ছেড়ে পালাবে। স্যার, লোকেশন সম্পর্কে আমি 100% কনফার্ম সেটা বলবো না, তবে স্যার আমার ইনফরমার এর আগে যে দুইটা তথ্য দিয়েছে সে দুইটাই স্যার কারেক্ট ছিল, তাই আমি চাই স্যার এই রিস্কটা নিতে। স্যার, রিস্ক আছে সেটা আমি জানি, কিন্তু স্যার আপনি যা বলছেন তা একদমই ঠিক, তবে স্যার আমার মনে হচ্ছে আমরা বেশি দেরি করে ফেলছি। স্যার, এরা খুবই চালাক, এরা কোনোভাবে আমাদের গন্ধ পেলে সেখান থেকে সরে পড়বে।
ওকে স্যার, আপনি যেভাবে বলবেন। আমি তাহলে স্যার খুব ভোরের প্রিপারেশন নিচ্ছি। জি স্যার। স্যার তাহলে আমার মনে হচ্ছে যে বড় টিম নিয়ে অভিযানে যাওয়াটা ঠিক হবে না, সেক্ষেত্রে জানাজানি হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে। জি স্যার, আসসালামু আলাইকুম। জি সব ঠিক আছে, ওনাটা এখানে আছে। কি কইতেছেন? এই আস্তানার খবর পাওয়া গেছে? ঠিক আছে, ভোরের আগে সরাই দেব। এই পুলিশ বিদ্যুৎ দেখি আকাশের বিদ্যুতের মতো চমকানোর সাথে সাথে সামনে চলে আসে। ওই এদিকে আয়। ফজরের আজানের আগে আমরা এই জায়গা ছেড়ে চলে যাব, কেউ যেন টের না। আরে বেটা, পুলিশ এই জায়গার খবর যায় না গেছে। এসআই বিদ্যুৎ আছে না, ওই তো অনেক চালাক মানুষ, যে কোনো ভাবে হোক এই জায়গার গন্ধ পাইয়া গেছে। তাইলে আর কি, এই জায়গা ছেড়ে চলে যাইতে হইব। আজানের আগে আমরা এই জায়গা ছেড়ে চলে যাবো, এখানে আর 1 মিনিটও থাকা যাবে না। কিছু একটা হইতাছে না, আমি এখানে থাকুন না। মা, দাদি, দাদা, আমি ফিরুম, যেভাবে হোক আমি ফিরুম, ঠিকই ফিরুম। কি খরচ টিয়া, তুই ঘুমাস নাই? না রে, ঘুমাই নাই। তুই কেমন আছোস? ভালো নাই রে, একদম ভালো নেই। পড়ার বই খুলে বসছিলাম, একটা লাইনে মাথায় ঢুকতেছিল না, তাই ভাবলাম তোর একটা ফোন দিই। এমনটাই তো হওয়া স্বাভাবিক, তাই না? এরকম অবস্থায় কারি বা পড়ায় মন বয়ে। আর তুই চিন্তা করিস না, ইনশাআল্লাহ দেখবি যে সব ঠিক হয়ে যাইব। ও, তোর একটা কথা কই, তুই আমগো বাড়িতে আইছিলি না, সেজন্য তোরে ধন্যবাদ। সত্যি কইতাছি, ওই সময় তোরে দেখে আমার খুব ভালো লাগছে। ধন্যবাদ দিতেছিস কেন? আমি না আসলে কে আইব? না রে, আসলে ভাবতেছিলাম ভাইয়ার ঘটনাটা যদি না ঘটতো না, তাহলে তোরে কিন্তু এত সহজে ছাড়তাম না। তোরে বসায়, খাওয়া দাওয়া করায়, গল্প গুজব কইরা তারপর বাড়িতে পাঠাইতাম। আবার আসবে কিন্তু। ঠিক আছে ম্যাডাম, আবার আসবো। টিয়া, জানোস দাদি আজকে অজ্ঞান হয়ে গেছিল। কি কি করছ তুই? কখন হয়েছিল এটা? আর এখন কেমন আছে? এখন একটু ভালো, তাই খুব দুর্বল। দাদি আসলে ভাইয়ারে এত ভালোবাসে, নিজের জানের থেকেও বেশি। ভাইয়ার নাম শুনলেই খালি কান্দে। আল্লাহ, এ তো দেখি খুবই খারাপ অবস্থা। এমনি চলতে থাকলে তো দাদির যে কোনো সময় একটা অঘটন ঘটে যাইব। শুধু দাদি না, মাও সারাদিন কিছু খায় নাই। আমি এত কইরা ডাকলাম ভাত খাওয়ার জন্য, কথা শুনলো না, খালি কান্দে। তুই ক, এরকম অবস্থায় কি পড়াশোনা করা যায়? না রে, যায় না, কিন্তু তারপরেও তোরে শক্ত থাকতে হইব ইভা। এখন যদি তুই ভাঙা যাস, তাহলে তোর ঘরটা আরো ভাঙা পড়বো।
ভাইয়ারে নিয়ে আমার খুব টেনশন হইতেছে, খুব ভয় করতেছে। কোথায় আছে, কি করতেছে, কি খাইতেছে কিছুই জানি না। সবকিছুই তানহা আর ওর পাপ আজমলের লাগা। এই যাবা শুরু করলি। দেখ ইভা, প্রমাণ ছাড়া এরকম কাউরে দোষ দেওয়া ঠিক না। শুধু সন্ধ্যের উপরে দাঁড়াইয়া কাউরে এরকম দোষী বানানো ঠিক না ইভা। আচ্ছা ঠিক আছে, বাদ দে। তুই কি করতেছস এখন? আমি এই তো একটা বিষয় নিয়ে চিন্তা করতেছিলাম। কি? ওই এসআই বিদ্যুৎটা নিয়ে ভাবতেছস? আরে ধুর, তুই কি বলস না। হুম, বুঝতে পারছি। তার মানে তার কথাই ভাবতেছিলাম। কিছুটা তো। আরে ওই দিন যে আমগো বাড়িতে আসছিল না নয়ন ভাইয়ের সাথে কথা কইতে। নয়ন ভাইয়ের কাছে নাকি তোর কাছে? ফাইজলামি করিস না তো, সিরিয়াস কথা কইতাছি। আচ্ছা ঠিক আছে, ফাইজলামি বাদ। সেদিন সে আমগো রিয়াপুর জামাই ইমন ভাইয়ের মৃত্যু ব্যাপারে কথা কইতেছিল। ওই সময় একটা নাম উঠে আসছিল, বিগ বি। বিগ বি? সেটা আবার কি? হো, এরা নাকি মাফিয়া চক্র, সব বড় বড় অপরাধগুলো তারা করে। আর তাগুলোকে নাকি আমগো গ্রামেরও কিছু মানুষ জড়িত। মানে আমাদের গ্রামের মানুষ? হো, আর সবচেয়ে ভয়ঙ্কর কথা কি জানিস, ইমন ভাইয়ের মৃত্যুর পিছনেও নাকি এই চক্রের হাত আছে। তাহলে আমার ভাই মারুফের এই ঘটনা আর এইসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র থাকতে পারে নাকি টিয়া? জানি না, কিন্তু এখন সবকিছু গোলমাল লাগতেছে রে ভা। কে যে ভালো আর কে যে খারাপ কিছুই বুঝতেছি না। আমাদের গ্রামের মানুষ যদি এইসবের সাথে জড়িত থাকে তাহলে তো আমরা কেউই সেভ না। এই জন্যই তো মাথাটা ঠান্ডা রাখা দরকার। না বুঝা কারো দোষ দিলে পরে বিপদ হইতে পারে। এটা তো ঠিক কইছিস। এখন তো তোর কথা শুনে ভয় লাগতেছে রে। ভয় তো আমারও লাগতেছে রে ভা। আচ্ছা তুই তাইলে ঘুমা, কালকে কথা হইব। হ্যাঁ তুইও ঘুমানোর চেষ্টা কর, আর যদি কিছু দরকার হয় তাইলে আমারে ফোন দিস। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা রাখ। বিগ বি মাফিয়া চক্র, তার সাথে আমাগো গ্রামের মানুষ জড়িত। হায় আল্লাহ, কি ভয়ানক ঘটনা। আমি জানি না, আমি সত্যিই জানি না। তা না আমার জন্য চিন্তা করতেছে কিনা। তা না আচ্ছা চলো নৌকায় উঠি। আজকের মতো দিনটা যে আবার আমার লাইফে কবে আইবে। খুব না হইছে, এখন এগুলো বাদ দাও। তুমি এখন যাও, তাড়াতাড়ি যাও। এই কই গেলাম মারুফ? তোমার আমি এখন কই খুঁজবো? তুমি কেন বুঝলা না? তোমার ছাড়া কখনো কি আমি একা একা নদীর ঘাটে যাইতে পারি? কেন তুমি বুঝলা না?
এমন হইল ইমন? তুমি না কইছিলা তুমি আমারে কখনো একা সাইরা যাবা না। তোমার মৃত্যুর আগের রাইতেও তুমি আমারে কইছিলা যত বড় ঝড় আসুক আমি তোমারই মন থাকুক, কই চইলা গেল আমারে রাইখা। তোমারে ছাড়া এই দুনিয়াটা কত ফাঁকা লাগে জানো। আপু কি হয়েছে? কিছু হয় নাই, ওই ঘুম আসতেছিল না তো তাই। ইমন ভাই কথা মনে করতেছে না? টিয়া বিশ্বাস কর, আমি না অনেক চেষ্টা করতেছি, শক্ত থাকার, কিন্তু আমি না কোনোভাবেই শক্ত থাকতে পারতেছি না। কাঁদিস না বোন। টিয়া তুই জানোস ইমন মানুষটা কেমন আছিল? কোনোদিন কোনো মানুষের নামে নিন্দা করতো বা সব মানুষরা সাহায্য করত, নিজের কষ্ট লুকায় রাখা সব মানুষরা হাসাইতো। আর আমার এত ভালো মানুষটারে ওরা মায়েরা ফালাই লুটিয়া, যারা আমার এই মনের লগে এই কাজটা করছে তারা কেমনে ঘুমায়, কেমনে হাসে, কেমনে শান্তিতে খায়? এইবার আমি আমার ইমনের খুনিগো শাস্তি না দেওয়া পর্যন্ত আমি শান্ত হয়ে বসুন। আস্তে আস্তে আপু, দেখ নয়ন ভাই যাইতে যাবে, মা জেগে যাবে, তুই তুই ঘুরে শোন। ঠিক জানোস সবাই খালি কয় আল্লাহ বিচার করবো, আল্লাহ বিচার কবে করবো? একটা চোখের সামনে একটা জলজ্যান্ত মানুষ এমনি করে মাইরা ফালাইলো, আর সবাই কইতেছে ধৈর্য ধরো। আল্লাহ বিচার করবো, আপু তুই দেখা নিস। আমি তাগো বুঝাইতে চাই আপন মানুষরা শেষ করলে তার আপন মানুষগুলোও শেষ হয়ে যায়। শোন, মার উপর পিস পরা হাত বাঁধবি, চোখ আর মুখ ভালো করে বাঁধবি, যেন এই জায়গা আর রাস্তাঘাট চিনবার না পারে। চল, আমিও সহ যাবো। ওই আর তোকে নিষেধ করছে না, মারো বাবাদের সাথে খারাপ ব্যবহার করবি না। ভালো ব্যবহার করবি। তুমি যত শান্ত থাকবো না তত তোমার ভালো।
আর যদি একটু চালাকি করার চেষ্টা করো না, তাহলে কিন্তু তোমার কপালে খারাপই হবে। শিবল কাকা, তুমি তুমি এই কাজটা করতে পারবা? তো যাই না রাখো, আমি এখান দিয়ে সারা পাইলে সবাই ধরা পড়বা, কেউ পার পাইবা না। আগে সেই দিন আসুক, তারপর দেখা যাবে। আগে আজকের রাতটা পার হইতে দাও। আর একটা কথা জানো কি বাবাজি, নদীর উপরের পানি দেখা নদীর নিচের ঝড়কে আন্দাজ করা যায় না। কি করবো বাবাজি, আমরা হইলাম বাহক, যাত্রী বাহক বলো আর আজ্ঞা বাহক বলো, কর্তার সেই কর্ম, আর কর্মই হইল আমাকে ধর্ম। কাকা, আমার সত্য করে একটা কথা কোন তো, আপনার ওই কর্তাটা কে? সে আমার এখানে আটকাই রাখার আজ্ঞা দিছে? না বাবাজি, আমাগো ধর্মে আজ্ঞা বাহকের নাম মুখে আনা যায় না। তাড়াতাড়ি কর। বাবাজি, সব খেলা কি সবাই বুঝে? আমি তোমারে কিডন্যাপ না করলে তোমার আরো অনেক বড় ক্ষতি হইতো। তোমার দুশ্মন চারপাশে ভরা। আপনি বুঝ সাহেব, আপনি খেলাটা ঠিকই বুঝা ফেলাইছেন, কিন্তু অনেক লেট হয়ে গেছে। সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। মা, আমি কলেজে যাইতেছি। চল, সাবধানে যাও। কই যাস? সময়টা ভালো না, কোথাও যাওয়ার দরকার নাই। বাবা, আমার পরীক্ষা, এই ক্লাসটা খুব দরকার, না গেলে পিছায় যাবো। পড়াশোনা পরে হইব, আগে ঘরের অবস্থা বোঝ। ঘরের অবস্থা বুঝতেছি বাবা, এর লাগেই তো যাইতাছি। বন্ধু বান্ধবীগুলোর লগে কথা কই, দেখি ভাইয়ার কোনো খোঁজ পাই কিনা। থাম, এসব কথা বাইরে ছড়াইতে হইব না, লোক জানাইতে হইব না। মান সম্মান বলে একটা জিনিস আছে। কিসের মান সম্মান না? হ্যাঁ, আমার পোলার খোঁজ নাই, আর আপনি কইতেছেন মান সম্মানের কথা। আমি যা বুঝি তাই করি, বেশি জানাজানি হইলে উল্টা সমস্যা বাড়বো। এর থেকে বড় সমস্যা আর কি আছে? হ্যাঁ, আর কি আছে? আমার পোলা নাই। আমি জানিও না আমার পোলা বাচ্চা আছে না মরে গেছে, আমি জানিও না। মারুফ রে, ও মারুফ, আমার মারুফ। আমার মা জানবো। মা, তুই কলেজ
আছে। মা তুই কলেজ যা, আমার মারুফের খোঁজ পাই না, আমার কেবল জানাস, তোর একটু খুঁজিস। যা মা, কলেজে যা মা, কলেজ না। মারুফ রে, ও মারুফ, মারুফ। আল্লাহ, মারুফের আব্বা, আপনি কি কিছু করবেন না? এমনি এমনি হাত পা গোটায় বসে থাকবেন? আমি রুস্তমরে খবর দিছি, দারোগা আসলে একসাথে খুঁজুন। খুশু দেহুম জামু এসব কথায় কি আমার পোলা ফিরে আইব? তাহলে কি করুম, তুমি কও আমারে। যা করার তাই করেন, পাহাড়ে খুঁজেন, জঙ্গলে খুঁজেন, মানুষের মধ্যে খুঁজেন, খুঁজেন, কিন্তু আমার পোলারে ফিরাইয়া দেন, আমার পোলারে ফিরাইয়া দেন। শুনেন মারুফের আব্বা, যদি প্রয়োজন হয় আপনি 2-4টা লাশ ফেলবেন, তাও আমার পোলারে আমার কাছে আইনা দিবেন। আমার আর কিচ্ছু চাই না, আমার কিচ্ছু চাই না, আমার মারুফরে চাই। আমার পোলারে দেন, আমার পোলারে আইনা দেন, আমার পোলা। মারুফের মা ধৈর্য ধরো, আমি তো খুঁজতেছি, সব জায়গায় নেটওয়ার্ক লাগাইছি, পুলিশও খুঁজতেছে, অবশ্যই আমাকে মারে ফিরে আসবো। তুমি একটু ধৈর্য ধরো। সান্ত্বনা দিবেন না, একদম সান্ত্বনা দিবেন না। এখানে দাঁড়ায় না থেকে যান, আমার পোলারে খুঁজতে যান, যান খুঁজতে। আমার পোলা না খায়া আছে, বাচ্চা আছে নাকি মরে গেছে কিচ্ছু জানি না, কিচ্ছু না। আল্লাহ গো আল্লাহ, আল্লাহ আল্লাহ মারুফে ফিরে দেন, আল্লাহ আমার মারুফে ফিরে দেন। ও মারুফ, আরে আমার বাচ্চা রে। কি নাম তোমার? এই বাড়িতে কাজ ছিল? আমি কিছু জানি না স্যার। জানো না? তাহলে পুলিশ দেখে পালাচ্ছিলে কেন? ডরাইছি। এই মিথ্যে বলিস না। এই বাড়িতে একটা ছেলেকে আটকে রেখেছিল, কোথায় নিয়ে গেছে বল? এই ভালোভাবে বললে ভালো, তা না হলে থানা আছে, রিমান্ড আছে। মুখ খুলতে কিন্তু বেশি সময় লাগবে না। স্যার বিশ্বাস করেন, আমি কিছু জানি না স্যার। জয় সাহেব। জি স্যার। এই ছেলেকে থানায় নিতে হবে, ওকে সন্দেহভাজন হিসেবে আমরা আটক করলাম। না স্যার না। হ্যালো, প্রত্যেকটা নদীপথ বন্ধ করুন। কাল রাতে দক্ষিণের চর থেকে যত নৌকা ছেড়ে গেছে সবগুলোর খবর আমি চাই। হ্যাঁ, আর শুনুন, এই জীবন মাঝি নামটা সামনে আনুন, ওকে আমি কোনোভাবে ছাড়বো না। হ্যাঁ, রাখছি। ওদিকে নজর রাখুন। কান্না, আজ কলেজে না গেলে হইতো না?
মা আজকে অনেক ইম্পর্টেন্ট ক্লাস আছে, এই যে পরীক্ষার আগে নোটস দেব। শোন, 2 গ্রামে এত ঝামেলা চলতেছে, মানে এর মধ্যে না গেলে কি নয়? মা এত ভয় পায় না তো, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। মারে, তাও একা যাস না, দরকার হলে জুলাসের সাথে করে নিয়ে যা। লাগবো না, আমি একাই যেতে পারবো। তুই বুঝতেছিস না, সময়টা ভালো না, সবার মাথা এখন উত্তেজিত। আর কারো মাথা যদি গরম থাকে তাহলে ছোট একটা ব্যাপারও বড় হয়ে যাইতে পারে। তুই আমার মাইয়া, চলে নিয়ে আমার ভয়, আমি এই কয়দিন সাবধানে থাকা খুব দরকারি। মা আমি আজমল চেয়ারম্যানের মাইয়া, আমার দিকে তাকাইবো এমন সাহস কারো আছে নাকি? এই তো 100% খাদে কথা কইছস তুই। তুই আমার উল্টো সাহস দিতেছ। মাইয়াটারে ভয় পাইতে শিখেলে চলবো, এই সময়ে সাহস দেওয়া দরকার। মানুষ যদি দেখে আমরা ভয় পাইছি তাহলে তো তারা সুযোগ নিব। আমার মাইয়া মাথা উঁচু করে চলবো, তবে সাবধানও থাকবি। সাহস আর বেপরোয়া এক জিনিস না, মনে রাখবি নিজের সম্মান নিজেরে রাখতে হইব। ঠিক আছে আব্বা। তাড়াতাড়ি ফিরিস মা। আচ্ছা মা। জুলাস, তাহলে চাচা আমি একটু বাজার থেকে ঘুরে আসি। যা যা যা। তুই তো কেবলই বাজারে খাসি। ও না, মানে চাচি ওই আর একটু কাজ বাকি আছে, শেষ করে আসি। জুলাসরে আবার পাড়ায় পাঠাইলা? নিরাপত্তা। বাইরে কইতাছ সাহস, এর ভেতরে নিরাপত্তা। সময় খারাপ, সাবধানে থাকাই ভালো। আরে আজমল চেয়ারম্যান, তোমারে আমি আইজও চিনলাম না। তোমার নজরের প্রশংসা করাই লাগে, মানে একটা পিঁপড়ারও টের পাওয়ার ক্ষমতা নেই যে আমি তোমার পেছনে পেছনে আসতেছি, কিন্তু তুমি ঠিকই টের পেয়ে গেছো। বলে তোমার পিছনে কি দুটো চোখ আছে নাকি? সুলাস ভাই হ্যাঁ, দেখেন আমি ফাইজলামের মুডে নাই। আচ্ছা যাই হোক, আমি আপনার সরাসরি কথা বলে ঘুরাই পেঁচায় বলতে পারবো না। আমি আজকে কলেজে যাইতেছি না। কি বলতেছো? কলেজে যাবা না মানে? তো বাড়িতে তো মিথ্যা কইছি, বাড়িতে বলছি আমি কলেজে যাইতেছি, কিন্তু আমি অন্য জায়গায় যাবো। কোন জায়গায় যাবা? মারুফদের বাড়িতে। আরে তুমি কি পাগল হইছো? হ্যাঁ, আরে এটা কেমন কথা? তুমি এই সময় যাও ওই বাড়িতে? চাচা যদি জানে আমারই তো মেরে ফেলে দেবে। দেখেন জুলহাস ভাই, আপনি কেমনে আপনার ইস্যুটা ম্যানেজ করবেন সেটা আমি জানি না, কিন্তু আমি একটা কথা ক্লিয়ারলি বলতেছি, আমি বাড়িতে না আসা পর্যন্ত আপনি কাউরে কিচ্ছু বলতে পারবেন না। ওরে বাবারে বোনে, এটা অনেক বড় রিস্ক হয়ে যাচ্ছে। এই সময় দুই চেয়ারম্যানের অবস্থা খুবই খারাপ। যদি কোনো একটা ঝামেলা হয় তাহলে দুই গ্রামের মধ্যে মারামারি শুরু হয়ে যাবে। দেখেন জুলহাস ভাই, রিস্ক না নিলে সত্য বের হইব না জুলহাস ভাই। মারুফ নিখোঁজ, আর আমি এখানে বসে থাকবো, এটা তো ইম্পসিবল। তাহলে তুমি একা যাবা কেন? আমি তোমার সাথে যাই। না না, আপনি গেলে ওর সন্দেহ বাড়বো। আপনি এক কাজ করেন, আপনি বাজারে চলে যান, ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি কইরা বাড়িতে চলে যান, আর কেউ জিজ্ঞেস করে বলবেন যে তানহা ওর বান্ধবীদের সাথে কলেজে গেছে। মনে এটা কি ঠিক হবে? সুলাস ভাই, আপনি শুধু আমার এতটুকু সাহায্য করেন। আরে বাবা, যদি কোনো বিপদ হয়, তুমি জানো না বোনের সময়টা খুবই খারাপ, আর ওই বাসু চেয়ারম্যান তার লোকজন খুবই ডেঞ্জারাস। সুলহাস ভাই, আমার নিয়ে এত ভয় আপনি পায়েন না, আমার কিচ্ছু হইব না, আমার উপর অ্যাটলিস্ট বিশ্বাস রাখেন। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা, তুমি যাও, তবে সাবধানে থাকবা। বনে যদি কোনো বিপদ মনে করো সাথে সাথে আমার ফোন দিবা, ঠিক আছে?
তুমি মেয়েটাকে রক্ষা করো। জুলহাস ভাই, আল্লাহ, তাহলে আর এই সাহস যেন সর্বনাশ ডেকে না আনে। আসসালামু আলাইকুম সাদেক ভাই। ওয়ালাইকুম আসসালাম রুস্তম ভাই, বসে বসে। আজকে বাজারে মেলা লোক, আইতে একটু দেরি হয়ে গেছে গো ভাই। আরে তাতে কোনো অসুবিধা নাই, ব্যবসা করতে নামছে, একটু একটু দেরি সেরি তো হইবই। তো মন ঠিক আছে তো, শক্ত আছে তো? হ্যাঁ ভাই, মনটা শক্ত আছে তো, একটু রিস্ক তো মনে আছে, আবার না করলে তো উপায় নাই। আরে আমিও তো এইটাই কই, শুনেন যারা জীবনে ঝুঁকি নাই তারা কিন্তু জিতা যায়। আর শুনেন, টাকা কিন্তু ব্যবস্থা হয়েছে, একদম চিন্তা করবেন না। এই যে, এখানে পুরো 5 লাখই আছে। তো ভাই, এত টাকা এখানে? আরে আপনি কই না দরকার হইলে? না না না, অবিশ্বাস করতেছি না, মানে কইতেছি এত টাকা একসাথে যদি কোনো উল্টা পাল্টা কিছু হয়ে যায়। রুস্তম ভাই, আপনি না সবসময় কুডাপ ডাকে, আরে তো ভয় কিসে? একটা কথা মনে রাখবেন, যদি আপনি ভয় পান তাহলে কিন্তু পিছিয়ে থাকবেন, আর নাহলে বাজারের মধ্যে টোটো কোম্পানি ম্যানেজারের মতো ঘুরবেন। আর যদি আপনি ভয় না পান, তত্তরাই আপনি কিন্তু উঠে যাবেন। ব্যবসায় নাই মেজাজ, তারপর দেখেন টাকা শুধু আইতেই থাকবো, আইতেই থাকবো, লালে লাল হয়ে যাবেন আপনি। আল্লাহ ভরসা। তা ভাই, ওই যে আমার আইডিয়াটা, মানে ওই যে কাপড়ের ব্যবসা। আরে দারুণ তো আপনার আইডিয়া, কাপড়ের ব্যবসা বললে কথা। একটা কথা মনে রাখবেন রুস্তম ভাই, মানুষ কিন্তু না খেয়ে থাকতে পারবে, কিন্তু কাপড় চোপড় ওইটা না পরে থাকতে পারবে না। হ্যাঁ ভাই, আমি তো ভাবতেছি শাড়ি, 3 পিস, কিছু বাচ্চাকে জামা কাপড় এটি দিয়ে শুরু করি। এটা ঠিক জায়গায় হাত দিয়েছেন রুস্তম ভাই, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। দরকার হইলে ফরেন আইটেম আপনার মধ্যে আমি এনে দেবো, আমার সাথে ইন্টারকানেকশন আছে তো। হ্যাঁ ভাই, কিন্তু ভাই মানে আপনি সব সমস্যা থাকবেন তো ভাই? আরে কার লিয়ে পড়লাম, আরে আমি আছি তো, ব্যবসাটা খেলে কইরা দেখেন, কয়দিন পরে দেখবেন এই বাজারের মানুষ আপনারে দেখে সালাম দিব আর কইব, আসসালামু আলাইকুম রুস্তম ভাই। রুস্তম ভাই হলো এই এলাকার সবচেয়ে বড় ব্যবসায়ী। সাদেক ভাই, আমার তার পিছনে কোনো রাস্তা নাই, এটাই আমার শেষ ভরসা। আরে ভাই, এইটা কিন্তু ব্যবসা না, মনে রাখবেন এইটা একটা সুযোগ, গোল্ডেন চান্স। আর এই সুযোগ মানুষের জীবনে একবার আসে, বারবার আসে না। আসলে যে টাকাটা দিলাম আপনারে, ওইটা কিন্তু হিসাব রাখতে হইব। খালি একবার যদি টাকাটারে ঘুরানো যায়, তারপরে দেখবেন কোন জায়গায় পৌঁছায় যাবেন আপনি। হ্যাঁ বুঝছি ভাই, আমি চেষ্টা করুন ভাই। আর কি কয় চেষ্টা করুন, এখনো চেষ্টার মধ্যে থাকলে বলেন যে এটা করতেই হইব। হ্যাঁ ঠিক আছে, তাহলে তো আমি উঠি। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ ভরসা, একদম চিন্তা করেন না, আমি তো আছি। ঠিক আছে ভাই, খোদা হাফেজ। অল দ্য বেস্ট। অবশেষে পাখি নিজে নিজে ধরা দিতেছে। রুস্তম, আমি তোমার তো 5 লাখে কিনি না, তার সাথে সরাতনে কিনছি। আরে আমি সাদেক ব্যাপারে হইলাম পুতুলের কারবারি, পুতুলের নাকে দড়ি লাগায় পুতুলের যেমনে ঘুরাবো, পুতুল অমনি ঘুরবো। আগে ব্যবসা, তারপর দেনা, তারপরে চাপ, তারপর নিজ হাতে নিজের গলায় দড়ি পরাইয়া দিবি। তোর বোন লাইলি রে, আমি সব হিসাব আমি একবারে মিটাও, খেলা তো মাত্র শুরু।
ইমার্জেন্সি ফোন দিছো কেন? আমি তো ভাবছি কেউ মরে গেছে। ইয়া আল্লাহ, তোমার চোখ দুটো তো ফুলে গেছে, সারা রাত ঘুমাও নাই? শেষ, আমার সব শেষ হয়ে গেছে। ইয়া আল্লাহ, এরকম ডায়লগ দিলে তো ভয় পাইতেই হয়। তুই চুপ থাকতো, কি হয়েছে কও তো? কাল রাইতে রুস্তম সব কিছু খুইলা কইছে। সে সাদেক মহাজনের কাছ থেকে নাকি টাকা নিব। কি? তাহলে তো সত্যি ফাঁদে পড়তে চাইতেছে। খালি টাকা না, অহন মনে মনে একদম ঠিক করে ফেলাইছে আমার ওই মহাজনের হাতেই উঠাইয়া দিব। আরে, এটা তো পুরা সিনেমার নতুন টুইস্ট। তুই আবার শুরু করলি সিনেমার ডায়লগ। আহা, তুই একবার ভাব না, একদিকে মজনু চাচা আরেকদিকে মহাজন। মজনু চাচা হয়তো ঘোড়ায় সইরা লাইকি। এটা সিনেমা না রে, এটা আমার জীবন। আমার সত্যি সত্যি অনেক ভয় করতেছে। সরি লালিবু, আমি মজা করে ফেলাইছি। তারপর রুস্তম ভাই তুমি বুঝাতে পারছো? কত বুঝাইছি, কিন্তু তার মাথায় অহন খালি ব্যবসা আর টাকা। আমারে কয় মজনু ভাইয়ের সময় অহন শেষ। এই কথা কইছে রুস্তম ভাই? হ, আর কইছে সময় নাকি বদলায়, মানুষও বদলায়। টাকা মানুষকে কেমনে বদলায় দেয় লালিবু? সারাটা রাত আমি এক ফোঁটা ঘুমাতে পারি নাই। খালি মনে হইতেছে আমার জোর করে মনে হয় কোনো পাঠাইয়া দিব। হায় হায়, তাইলে এখনই কিছু করতে হইব, কারণ মহাজনরা যেই লোক একবার কাউরে ধরলে সহজে ছাড়ে না। তাইলে অপারেশন চালাই। কিসের অপারেশন? অপারেশন মহাজন ধোলাই। আল্লাহ রে, এই মায়ের কেমনে বুঝাই? তোরা মজা করিস না, আমার সত্যি সত্যি ভয় করতেছে। ভয় পাইলে হইব না লাইলিবু, আগে মাথা ঠান্ডা রাখতে হইব, তারপর ভাবতে হইব। প্রথম কথা হইল মজনু চাচারে সব খুইলা কইতে হইব। যদি সেও কিছু করতে না পারে? আরে, তুমি বাংলা সিনেমায় দেখো না, হিরো শেষ সময় এসে কিছু না কিছু একটা উপায় বাইক করে ফেলে। তুই যদি আরেকবার সিনেমার ডায়লগ দেস, তোরে কিন্তু এই গাছের সাথে বাইন্ধা রাখবো। আসল সমস্যা হলো রুস্তম ভাই। রুস্তম ভাই ওই সাদিকের ফাঁদে পড়া লোভে আটকায় গেছে। তারে যদি এই লোভ থেকে ছাড়ানো যায়, তাইলে আমরা একটা যুদ্ধ জয় করার মতো জিতবো। আর ওই সাদিক মহাজনের আসল মুখোশটা ফাঁস করতে হইব। কিন্তু কেমনে? একটা কাজ করা যায়। কি? আমরা যদি মহাজনটা ভয় দেখাই। কেমনে? শোন, আমরা যদি রাইতের বেলা সাদা একটা কাপড় পইরা তার সামনে যাই এবং যায়া কই যে আমি তোর আগের বউয়ের আত্মা, তাইলে কেমন হইব? তো করে নিয়ে আমি যে কি করুম? আল্লাহ, আমার এই এত বড় টেনশনের মধ্যে তোরা আমার লগে আর কি করস? এই মজা বাদ দে তো। আমার মনে হয় সব মজনু চাচারে এখনই খুইলা কইতে হইব। লাইলিবু, সে যদি তোমার সত্যি সত্যি ভালোবাসে, তারে এক্ষুনি তোমার সামনে আসতে হইব। একদম ঠিক কইছস, আর সময় নষ্ট করা যাইব না, এখনই আসল চালটা চাল দিতে হইব। তোরা আমার সাহায্য করবি তো? অবশ্যই করবো লাইলিবু, হব। আর আমগোর সাথে শেয়ারই ভাইরাল হয়ে থাকবো। আমি কিছুই বুঝতেছি না রে, চোখে মুখে সব আন্ধার দেখতাছি। এখন একমাত্র আল্লাহই জানে কি হইব। লাইলিবু শোনো, এই লাইলিবু, তুমি চিন্তা করো না, আমরা আছি। আদরিক, কিছু একটা করতে হইব রে। হ্যাঁ, ঠিকই কইছস, চল তো দিকে চল। ওই আজকে আমাদের ক্লাসে টিচার না একটা নোট দিছিল, আমি তো ওটা করি নাই, তুই করছস? হ্যাঁ, আমি তো করে নিয়ে আসছি। তাহলে তো আমি ঝামেলায় পড়ব। আচ্ছা শুন, আমরা এখানেই দাঁড়াই। কেন? তানহা অনের কথা, একসাথে যাব। তোর ওই তানহার জন্য আমি 1 মিনিট দাঁড়াবো। আসতে চাইলেও আগে আইয়া এখানে থাকতো, এখন 1 মিনিটও দাঁড়ানোর সময় নাই আমার। আচ্ছা দাঁড়া না একটু, কি এমন হইব? কি হইব জানোস না? আমার ভাই নিখোঁজ, আর তুই ওই মাইয়ার জন্য দাঁড়ায় অপেক্ষা করতে চাস? এইভাবে কথা করা ঠিক না, সবকিছুর জন্য একটা প্রমাণ লাগে। প্রমাণ? হাহ, তোর
তোরা আরো প্রমাণ লাগবো? আমি তো এখানে স্পষ্ট দেখতে পাচ্তেছি এইখানে ওই তানহা আর ওর বাপ আজমল চেয়ারম্যান জড়িত। কি করছে এসব? এটা কিন্তু অনেক বড় একটা অভিযোগ। অভিযোগ না, এইটাই সত্যি। ওই লোকটারে আমি খুব ভালো করে চিনি, আর তানহা ওর বাপের মতো খুব ধুরন্ধর। তুই না একটু বেশি বেশি ভাবতাছ। আমি নিজে তানহার লগে কথা কইছি, আর আমার তানহার লগে কথা কয়ে যেটা মনে হয়েছে তানহার মারুফ ভাইয়ের প্রতি ভালোবাসা ফেক। ভালোবাসা? তুই ভুলে গেছস তানহা একসময় নয়ন ভাইয়ের জন্য পাগল ছিল, এখন কই গেল তার ভালোবাসা? ওইটা তো বয়সের কারণে আসছিল। এরকম এই বয়সে অনেকেই করে, আমার আশপাশে তো আছে। আচ্ছা যাই হোক, আমার তানহার সাথে মারুফের ব্যাপারে কথা বলে যেটা মনে হয়েছে যে তানহা মারুফের ব্যাপারে সিরিয়াস। না, আমি বিশ্বাস করি না। আমি ওই মেয়ের চোখে অন্য কিছু দেখতেছি। আচ্ছা হয়েছে, বাদ দে। এখন কো, তোর বাড়ির কি অবস্থা? আর অবস্থা কেমন বুঝতেছস না? বাবা সারাদিন রাত পাগলের মতো খুঁজতেছে, ঘর বাইর কিছু বুঝতেছে না। আর সাসি? মা তো সারাদিন রাত বাবার দাদিরে দোষ দিতেছে, বলতেছে তারাই লাই দিয়া নাকি আজকের এই অবস্থা বানাইছে। কেন? তাগো কি দোষ? মা নাকি আগেই টের পাইছিল ভাইয়ার তানহা সম্পর্কটা ভালোর দিকে যাইতেছে না, কিন্তু কেউই তার কথা শুনে নাই। খোঁজ কি সাসি আগেই বুঝতে পারছিল? হ, ভাইয়ারে তানহার লগে দেখার পর থেকে মার মনটা জানি কেমন হয়ে গেছে। তোর আব্বা আর ফুলনুর দাদিও কি এই বিষয়ে জানতো কিছু? আমার মনে হয় তারা কিছুটা জানতো, কিন্তু তাও কিছু কয়নি। কোনো বাধাও দিল না? হাজার হোক শত্রুর মায়া বইলা কথা। দেখিস না, তানার জন্য দাদি বিয়ার প্রস্তাব নিয়ে গেছিল, এত কিছুর পরও যদি মাইনা নেয় তাহলে বুঝ। আশ্চর্য, ওই অপমানের পরেও। আসলে দাদি ভাইয়ের খুব ভালোবাসে, সবসময় ভাইয়ার পক্ষে থাকে, তাই হয়তো ভাইয়ার ইচ্ছাটারে প্রাধান্য দিছে। চল, আর দাঁড়ায় লাভ নাই, ওর জন্য অপেক্ষা করার কোনো মানেই হয় না। ঠিক আছে চল। টিয়া, হ্যাঁ একটা কথা কই। হক, নয়ন ভাইয়ের একটু কইস ভাইয়েরা যেন খুঁজে বাইর করে। দাদি না ভাইয়ার জন্য অসুস্থ হইয়া গেছে। আমি তো আগেই কইছি নয়ন ভাই খুঁজতেছে, তাও আমি আরো একবার কম। তুই চিন্তা করিস না ইভা। চিন্তা না করে উপায় আছে? মনে হইতেছে সময়টা খুব খারাপ যাইতেছে। শোন, মানুষের সময় সব সময় খারাপ যায় না, দেখবি মারুফ ভাই ঠিক আইসা পড়ছে। চল। আপু, শেয়ারি, কি ব্যাপার তুমি এখানে একা একা বসে আছো? কিছু হয়েছে? না, একটু অস্থির লাগতেছিল, তাই মনে হইলো আকাশের নিচে এসে একটু বসি। কিন্তু আপু, তোমার দেখে তো মনে হইতেছে কিছু নিয়ে চিন্তা করতেছো। কিছু হয়েছে আমারে কও। না কিছু না। গ্রামে যে অবস্থা আপু, দুই চেয়ারম্যানের মধ্যে যে ঝামেলা দিন দিন বাড়তেছে, আমার খুব টেনশন হইতেছে। না জানি কখন কোন বড় একটা দুর্ঘটনা ঘটে যায়। পরিবেশটা ভালো না রে শেয়ারি। আর তানহারে নিয়ে তো আরো টেনশন আপু, ওর উপর কিন্তু এখন হাই রিস্ক। কেন, কি হয়েছে? আরে এই যে বাসু চেয়ারম্যান তোমাদের উপর রাগ করে আছে না, মানুষজন কত কিছু কইতাছে। এই অবস্থায় তানহার বাইরে যাওয়া আসা একদম নিরাপদ না। তার উপর আজকে আবার নাকি কলেজে গেছে।
অনেক বুঝাইলাম তো, কিন্তু ও কইলো সামনে পরীক্ষা, যদি ক্লাস মিস দেয় তাহলে নাকি সমস্যা হইব। আল্লাহ ভরসা আপু, কিন্তু তানহা আজকে কলেজে না গেলেই পারতো। বাস্তু চেয়ারম্যান তোমাদের উপর যে খেপা আছে। আসলে আমার এখন মনে হইতেছে ও না গেলেই ভালো হইতো। আপু এগুলো নিয়ে এত টেনশন করো না, তোমাকে একটা খুশির খবর দেব। কি খবর? তোমরা যে গ্রামীণ নারী উদ্যোগ শুরু করছো, এটা কিন্তু পুরা গ্রামে সাড়া ফেলাই দিছে। তাই নাকি? হ আপু, গ্রামের কত মহিলারা তো তোমার আর রিয়াপুর কথা কইতেছিল। এবার যদি কাজ শুরু হয় আমরাও কিছু না কিছু করতে পারবো। আর আমি যে ডিজাইনগুলো দেখছি না আপু, পুরাই সুন্দর। ওই নকশি ব্যাগ আর শাড়ির পায়ের নিচে হাতের কাজ অনেক সুন্দর। আমার কি মনে হইতেছে জানো, শহরের দোকানে আমাকে ওই জিনিসগুলো অনেক বিক্রি হইব। আসলে বিক্রি হইব? হ্যাঁ অবশ্যই বিক্রি হইব। আর রিয়াপু নয়ন ভাই তো কিছু প্রোডাক্টের ছবি শহরে পাঠাইছে দোকানদারের কাছে। অলরেডি পাঠাই দিছে? হ্যাঁ পাঠাই দিছে, আর ওনারা অনেক আগ্রহ প্রকাশ করছে। তোমরা যদি এই ডিলটা পায়া যাও আপু, গ্রামের অনেক মায়াগো ভাগ্য বদলাইব। আর আমি অনেক উৎসাহ নিয়ে কাজ করতেছি। অনেকদিন পর না শেয়ার একটা ভালো খবর শুনলাম, খবরটা শুনে মনটা ভালো হয়ে গেল। আপু আরেকটা কথা কই। ক না। তুমি এই গ্রামীণ নারী উদ্যোগে আর একটু সময় দাও আপু, সত্যি। কেন? কারণ এটা শুধু ব্যবসা না আপু, এটা গ্রামের মেয়েদের জন্য একটা আশা। তোমরা যদি দাঁড়াইতে পারো, আমাকে গ্রামের অনেক মায়েরা সাহস পাইব। আচ্ছা একটা কথা বলো তো জুলাস, কি? মারুফের নিখোঁজের পেছনে তোমার কারে সন্দেহ হয়? কি ব্যাপার? কিছু জানো নাকি? এখন মনে কর তানহার মারুফ যদি কাছাকাছি চলে আসে, এই দুই চেয়ারম্যানের অহংকারে আগুন লাগবে। থাক, আর কিচ্ছু কইতে হইব না। কি চাও তুমি এইখানে? চাচি, আমি মারুফরে খুঁজতেই আসছি এখানে। আমার মারুফ কই?